সবাইকে স্বাগত এটি নিউজে। আপনারা দেখছেন কাজী অ্যান্ড কাজী টি প্রেজেন্স হ্যাপেনিং পয়েন্ট। আপনাদের সাথে আছি আমি আকাশ এহসান। দর্শক, ঠিক এই সময় আমরা হাজির হয়ে যাই হ্যাপেনিং পয়েন্ট নিয়ে। আমাদের সাথে থাকেন একজন নতুন অতিথি এবং নতুন বিষয়। আমাদের সাথে আজকে স্টুডিওতে যুক্ত হয়েছেন ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম, পরিচালক গবেষণা, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ব্রি গাজীপুর। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আপনাকে ধন্যবাদ আমার পক্ষ থেকে। দর্শক, আমরা বলছিলাম একজন অতিথি এবং নতুন বিষয়। আমাদের আজকের বিষয় দুর্যোগের মাঝে কৃষির উন্নয়ন। দর্শক, বাংলাদেশে কৃষি একটি প্রধান জীবিকা নির্বাহের খাত এবং অর্থনীতিকে চাঙ্গা রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু নানা প্রাকৃতিক দুর্যোগের কারণে একটি টালমাটাল অবস্থা যায়, তারপরও কৃষক ঘুরে দাঁড়িয়ে কৃষির এবং আমাদের অর্থনীতির মূল যে চাকা সেটি চলমান থাকে। কিন্তু বর্তমান এই দিক বিবেচনা করে ভবিষ্যতে কৃষি কোথায় যাবে এবং বর্তমান অবস্থা এবং এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা আমরা কিভাবে করতে পারি তা নিয়ে আলোচনা করব আমাদের আজকের অতিথির সাথে, জনাব রফিকুল ইসলামের সাথে। জনাব রফিকুল ইসলাম, 2024 সালে বিশ্ব ঝুঁকি প্রতিবেদনে আসলে বাংলাদেশ 9ম স্থানে এসেছে। আমরা জানি এতগুলো কি বলবো দুর্যোগ আমাদের আঘাত হানে, তারপর কৃষক ঘুরে দাঁড়ায়। বন্যা, খরা, ঘূর্ণিঝড়, নানা ধরনের দুর্যোগ আছে। এই অবস্থায় কৃষিকে টিকিয়ে রাখতে আমাদের আসলে চ্যালেঞ্জগুলো কি এবং বর্তমান অবস্থাকে কিভাবে পর্যবেক্ষণ করবেন? ধন্যবাদ আপনাকে। আমরা যদি শুরু থেকে চিন্তা করি, আমাদের এই দেশ স্বাধীন হয়েছে 1971 সনে, যখন আমাদের লোক সংখ্যা ছিল মাত্র 7.5 কোটি। আবাদি জমির পরিমাণ এখন মাথাপিছু 10%। ওই সময় কিন্তু 20% ছিল, অলমোস্ট ডাবল ছিল। তারপরে আমাদের এই দেশ কণিক খাদ্য ঘাটতির দেশ ছিল কিন্তু, বাট আমাদের এখন লোক সংখ্যা প্রায় 18 কোটি। লোক সংখ্যা বেড়ে গেছে 2.5 গুণ। আমাদের জমির পরিমাণ বেড়ে গেছে, অর্ধেক হয়ে গেছে মাথাপিছু এখন জমির পরিমাণ কিন্তু 10%। এরপরেও কিন্তু আমাদের দেশ যে কণিক খাদ্য ঘাটতির দেশ ছিল, সেই খরা, বন্যা, জলোচ্ছ্বাস, যে প্রাকৃতিক দুর্যোগের কথায় বলি না কেন, তারপরেই আমাদের কৃষিবিদদের, আমাদের কৃষিক্ষেত্রে ঐকান্তিক প্রচেষ্টায় আমাদের কিন্তু খাদ্যের সেই যে কণিক খাদ্যের ঘাটতি, সেই অবস্থান থেকে আমরা বের হতে পেরেছি এবং আমরা আমাদের খাদ্য উৎপাদন ব্যবস্থা, আমাদের লোক সংখ্যা প্রায় 2.5 গুণ বেড়েছে, আমরা খাদ্য উৎপাদন কিন্তু বাড়াতে পেরেছি, সক্ষম হয়েছি প্রায় 4 গুণ। এ কারণেই কিন্তু আমাদের এই যে এত দুর্যোগের পরেও অন্তত আমরা যে কণিক খাদ্য ঘাটতির যে জায়গায় ছিলাম সেই অবস্থাকে নেই এবং আমরা একটা ভালো অবস্থান আছি। এবং আমাদের বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের কিন্তু একটা পরিকল্পনা আছে, দীর্ঘমেয়াদী পরিকল্পনা, যেটা আমরা যে মন্ত্রণালয়ে বিলং করি, কৃষি মন্ত্রণালয়ে কিন্তু পার্সপেক্টিভ প্ল্যান আমাদের 2050 সন পর্যন্ত আমাদের নির্ধারণ করা হয়েছে, যে সময় আমাদের দেশের লোক সংখ্যা হবে প্রায় 21.5 কোটি এবং আমাদের যে খাদ্যের চাহিদা প্রায় 6.9 কোটি টন দরকার হবে। সেই লক্ষ্য নিয়েই কিন্তু বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এই যে বন্যা, জলোচ্ছ্বাস, যে প্রাকৃতিক দুর্যোগের কথাই বলি না কেন, সেগুলোর টার্গেট করেই আমরা আমাদের কর্মকাণ্ড, আমাদের কৃষি মন্ত্রণালয়ের বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন দপ্তর সংস্থা কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছি। আমরা আশা করি এই সমস্ত পরিস্থিতি মোকাবেলা করেই আমাদের যে বাড়তি জনসংখ্যা হবে 2050 সনে, তাদেরকে আমরা খাবার দিতে সক্ষম হব। আপনি বলছেন আসলে দুর্যোগের যে বার্তাগুলো সেগুলোকে মাথায় রেখে আমরা খাদ্য চাহিদা মেটাবো। যেমন আর্লি ওয়ার্নিং সিস্টেম একটি ব্যাপার আছে, আপনি জানেন যে দুর্যোগ সতর্ক বার্তা, আসলে এটি মাথায় রেখে কৃষকদের জন্য কতটা কার্যকর এবং তা আরও কীভাবে উন্নত করা যায়, এই ব্যাপারে কি পরিকল্পনা চলছে কিনা? যে অবশ্যই এটা যে আর্লি ওয়ার্নিং সিস্টেমে আমাদের যে এই সিস্টেমটা আগে কিন্তু আমাদের মানে ওরকম সচল ছিল না, থাকলেও ওরকম গতিশীল ছিল না, বাট আমরা বর্তমান সময়ে যে আর্লি ওয়ার্নিং সিস্টেম আমাদের কিন্তু অনেক কার্যকর হয়েছে। সেখানে আমরা বিভিন্ন ধরনের পরিকল্পনা নিয়েছি। স্বল্পমেয়াদী পরিকল্পনা আমাদের যে ওয়ার্নিং সিস্টেমটা, সেটাতে আমরা ডিজিটালাইজ করতে পারি, আমরা করার পরিকল্পনা আছে। আমরা সেই প্রচেষ্টা আমরা আগাচ্ছি। যেখানে আমরা মধ্যমেয়াদী পরিকল্পনা আমরা সেখানে রেখেছি, যেখানে আমরা আমাদের যে কৃষককুল আছে তাদের একটা অংশকে আমরা সাপোর্ট দিব, বাট আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা, আমাদের যে তরুণ সমাজ যারা কৃষি বিভিন্ন ক্ষেত্রে আসছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিভিন্ন প্রতিষ্ঠানে লেখাপড়া করছে, তাদের কথা চিন্তা করে আমাদের যে মেশিন লার্নিং মডেল আছে, আমাদের যে IoT বেসড টেকনোলজি আছে, সেখানে আমরা রূপান্তর করব আমাদের যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। সেই পরিকল্পনার মধ্যে আমাদের যে মোট যে চাষি আছে, চাষিদের একটা উল্লেখযোগ্য সংখ্যক যে আমাদের যে পরিকল্পনা আছে 20 থেকে 25-30% আমরা এর আওতায় নিয়ে আসব।
সুতরাং এগুলো যদি করতে পারি, আমাদের যে এই বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ, এই যে আমাদের ওয়ার্নিং সিস্টেমের আওতায় যদি নিয়ে আসতে পারি, যে সেই চ্যালেঞ্জগুলো কিন্তু আমরা আরও সুচারুভাবে মোকাবেলা করে সামনের দিকে এগোতে পারবো। অনেকগুলো কাজ বলা যেতে পারে এখনো পাইলট পর্যায়ে আছে বা এখনো সেভাবে কার্যকর হয়নি, কিন্তু তারপরে আমরা বিভিন্ন পদক্ষেপ নেওয়ার মাধ্যমে আসলে একটি ভালো দিকে আছি, কিন্তু এই বিষয়গুলো নিলে আরো ভালোভাবে আমরা এগিয়ে যেতে পারবো। এখন এই বর্তমান যে জলবায়ু পরিবর্তনের কারণে কৃষি উৎপাদন তো ক্ষতিগ্রস্ত কিছুটা হলেও হচ্ছে, সেই বর্তমান পরিস্থিতিতে আসলে আমরা ধান গবেষণা ইনস্টিটিউট বলেন বা ফসলের যে বিষয়গুলো নতুন নতুন জাত উদ্ভাবনের জন্য কাজ করে যাচ্ছে, তো আপনার কি এই জলবায়ু বিষয়গুলো, সার্বিক বিষয়গুলো মাথা রেখে তো কাজ করে যাচ্ছেন এবং এই প্রসেসটা সম্পর্কে জানাবেন? অবশ্যই বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট আমাদের জলবায়ুর বিভিন্ন পরিবর্তন হচ্ছে, অর্থাৎ বিভিন্ন ঘাতকে মোকাবেলা করতে হচ্ছে। সেই ঘাতকে কিভাবে আমরা মোকাবেলা করে আমাদের খাদ্য উৎপাদনের চাকাটা সচল রাখতে পারি, সেজন্য কিন্তু বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কিন্তু প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। আমরা যদি বিভিন্ন ঘাতের কথা চিন্তা করি, যে আমাদের লবণাক্ততা একটা বড় ঘাত, এই আমাদের জলবায়ু পরিবর্তনের কারণে লবণাক্ততার এরিয়া কিন্তু দিনে দিনে বেড়ে যাচ্ছে। আমাদের স্বাধীনতার পরে আমাদের লবণাক্ত আওতার জমির পরিমাণ ছিল কিন্তু 0.83 মিলিয়ন হেক্টর, বাট আমাদের এখন কিন্তু 1 লক্ষ মিলিয়ন হেক্টরের উপরে। তার মানে আমরা আমাদের এই ঘাটটা কিন্তু আরও বিস্তরভাবে মোকাবেলা করতে হচ্ছে। সেদিক থেকে বিবেচনা করে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কিন্তু অনেকগুলা লবণ সহনশীল ধানের জাত আবিষ্কার করেছে। যেমন আমাদের ড্রাই সিজন, আমাদের ধান উৎপাদন করবার জন্য মূলত কিন্তু 3টা সিজন আসছে, যেমন আউশ, আমন, বড়। আমাদের যদি উৎপাদনের কথা চিন্তা করি, আমাদের শতকরা 53 ভাগ উৎপাদন কিন্তু বড় মৌসুমে আছে, যেটা আমাদের ড্রাই সিজন। সেই ড্রাই সিজন রাইসের আমাদের যে এই লবণাক্ত একটা ঘাত মোকাবেলা করবার জন্য যে জাত আছে, যেমন বিধান 67, বিধান 99, বিধান 97, এরকম আমাদের প্রতিনিয়তই এই যে ওই বড় মৌসুমে চাষাবাদ করবার জন্য। অনুরূপভাবে আমাদের আমন মৌসুমে চাষাবাদ করবার জন্য আমাদের এই লবণ সহনশীল ধানের জাত আছে, বিধান 40, 41, বিধান 53, বিধান 54, বিধান তারপরে 73, অতি সম্প্রতি অবমুক্ত করেছে বিধান 110। হ্যাঁ, আমাদের যে লেটেস্ট ভ্যারাইটিগুলো আসতেছে, এগুলো কিন্তু একদিকে যেমন বিভিন্ন ধরনের এই যে জলবায়ুর পরিবর্তনের ঘাত মোকাবেলা করতে সক্ষম, অনুরূপভাবে এগুলো কিন্তু ফলন বেশি দিতেও সক্ষম। যেমন আমরা যদি বলি যে আমাদের অতি সম্প্রতি অমুক্ত করে লবণ সহনশীল ধানের জাত বিধান 112, এগুলো আমাদের যে পূর্বের যে ধানের জাত আছে বিধান, আমরা এই বিষয়গুলো একটু আলোচনা করব একটি বিরতির পর। দর্শক, আপনারা দেখছেন হ্যাপেনিং পয়েন্ট, কাজী এন্ড কাজী টি প্রেজেন্ট। সময় হলো একটু বিরতি, ফিরে আসছি একটু পর, সাথে থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত কাজী এন্ড কাজী টি প্রেজেন্টস হ্যাপেনিং পয়েন্টে। আমরা চলে যাচ্ছি আমাদের আলোচনায়। জনাব রফিকুল ইসলামের আলোচনায় আমি ফিরে যেতে চাই। আপনি বলছিলেন যে আসলে স্মার্ট কৃষি হলে আমরা আরও এগিয়ে যাব। আসলে বর্তমান সময়ের সাথে স্মার্ট কৃষি এই জায়গায় পার্থক্যটা কোথায় এবং কিভাবে স্মার্ট করা গেলে আমরা সাফল্য পেতে পারি? স্মার্ট কৃষির সাথে অবশ্যই আমাদের আছে, যেমন আমাদের যে আমরা যখন এখন আমাদের কৃষক নিজের হাতে করে, কিন্তু সেই জায়গা থেকে আমাদের মেকানাইজেশনে যেতে হবে। কারণ আমাদের কিন্তু এখন কৃষি সেক্টরে যে লেবারের সহজপ্রাপ্যতা দিনে দিনে কমে যাচ্ছে। সুতরাং আমাদের সময়ের স্বল্পতার কথা বিবেচনা করে, টাইম একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, সেগুলো বিবেচনা করে আমাদের কিন্তু মেকানাইজেশনে যেতে হবে। সুতরাং মেকানাইজেশন যদি যেতে পারি, তাহলে কিন্তু আমাদের কৃষির উন্নয়ন দিন দিন আরও বৃদ্ধি পাবে। সুতরাং সেক্ষেত্রে কিন্তু আমাদের মানে যে কোনো ঘাত, জলবায়ু, যে বিভিন্ন হয়তো অকস্মাৎ বন্যা কিংবা যে কোনো পরিস্থিতি আমি ফসল কর্তন করব, সেই ক্ষেত্রে আমি যদি মানে স্বাভাবিকভাবে কর্তন করি, কৃষক নিজে হাতে কর্তন করে, সে কিন্তু নির্দিষ্ট সময় কাটতে পারবে না। সেই ক্ষেত্রে যদি আমি আমার মেশিনের মাধ্যমে, হারভেস্টারের মাধ্যমে কর্তন করি, তাহলে কিন্তু আমরা অতি সহজেই অধিক পরিমাণে প্রায় 20-30 গুণ বেশি জমির ফসল আমরা কাটতে পারবো। বিশেষ করে যদি আমরা হাওরের কথা চিন্তা করি, বাংলাদেশের হাওরের কথা চিন্তা করি, হাওর কিন্তু আমাদের দেশের একটা শস্য ভাণ্ডার। আমাদের দেশের যে বিশেষ করে বড় মৌসুমের মোট উৎপাদনের শতকরা 20 ভাগ কিন্তু হাওর থেকে আসে। হাওরের একটা অনেক সময় দেখা যায় পাহাড়ি ঢলের কারণে আমাদের কিন্তু ফসল অনেক সময় নষ্ট হয়ে যায় একদম মানে পাকার আগ মুহূর্তে। সেই জায়গায় যদি আমাদের মেশিনারি স্মার্ট হতে পারে,
আমাদের যে মেকানাইজেশন ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু অতি স্বল্প সময়ে আমরা অন্তত কিছুটুকু হলেও সেই এই যে মানে পাহাড়ি ডলের হাত থেকে ফসলকে রক্ষা করবার জন্য কিন্তু আমাদের যে বর্তমান যে কৃষি আছে, খোরপোশ কৃষি, আমাদের স্মার্ট কৃষির দিকে যেতেই হবে। সুতরাং সেটা আমাদের মেকানাইজেশন হতে পারে একটা স্মার্ট আমাদের বিভিন্ন ধরনের অর্নিং সিস্টেম, যেমন যে এখন যে স্বাভাবিক আছে সেটা যদি আমরা অর্নিং সিস্টেমটা ডিজিটালাইজ করতে পারি, মেশিন লার্নিং বেস করতে পারি, তাহলে কিন্তু আমরা মানে অতি সহজেই আমাদের এই যে আমাদের মেসেজটা কৃষকের দূর করে পৌঁছতে পারবে। সম্প্রতি এগ্রোমেট কল সেন্টার চালু হয়েছে, আসলে এটি কিভাবে সার্ভিস দিয়ে থাকবে এবং দুর্যোগ মোকাবেলায় কৃষকদের সহায়তা করতে পারবে কিনা? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। এগ্রোমেট কল সার্ভিস আমরা মানে শুরু করেছি, এবং সেখান থেকে আমরা কৃষক কিন্তু সেই এগ্রোমেট কল সার্ভিসের মাধ্যমে কৃষক তার নিজের ঘরে বসে এবং জমিতে বসেই সার্ভিসটা পেতে পারে। কৃষক ধরেন তার রোগ সম্পর্কিত কোনো ধানের রোগ সম্পর্কিত সমস্যা, সেই সমস্যা সম্পর্কে যদি আমাদের কল সেন্টারে জানতে পারে, তখন কিন্তু সেই যে রোগ সম্পর্কিত যে সমাধান, সেটা আমাদের সংশ্লিষ্ট বিজ্ঞানী সেই সমাধান তার কাছে এই মেসেজটা চলে যাচ্ছে, কিন্তু সে তাৎক্ষণিকভাবে কৃষককে সেই সমাধানটা দিতে পারতেছে। অনুরূপভাবে আমাদের যদি পোকা সম্পর্কিত কোনো সম্পর্ক, ধানের পোকা সম্পর্কিত কোনো সমস্যা থাকে, সংশ্লিষ্ট বিজ্ঞানীর কাছে সেই সমাধানও কিন্তু দিয়ে। আমি একজন কৃষক, আমি ব্রি এগ্রোমেটে কল দিয়ে আমি আপনাদের সাথে কিভাবে সহায়তা নিব? ভিডিও কলের মাধ্যমে না অডিও কলের মাধ্যমে? কিভাবে আপনার রোগ নির্ণয় করব, কিভাবে আপনাকে বোঝাবো বিষয়টি? কল সেন্টার, আমাদের যে কল সেন্টার সংশ্লিষ্ট কল সেন্টারে আপনার যে সেটা আপনি আমাদের ভিডিও দিয়েও, আমাদের ভিডিওর ছবি পোস্ট করেও দিতে পারেন, তাহলে সেক্ষেত্রে আমরা দেখে, কিংবা আপনি যদি বর্ণনাও করতে পারেন যে আমার এই সমস্যা, সেই প্রেক্ষিতেও কিন্তু তাৎক্ষণিকভাবে আপনি সমাধান পেতে পারেন। সফলতা পাচ্ছে এখান থেকে? অবশ্যই পাবে। এবং আপনার যে কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে যে আমাদের যে ওয়ার্নিং সিস্টেম, সেই সিস্টেমের মাধ্যমে কিন্তু আমরা আমাদের যে প্রচার মাধ্যম আছে সেখানে আমরা দিচ্ছি। এই অনুরূপভাবে আমাদের যে বিভিন্ন ধরনের সরকারি বেসরকারি প্রতিষ্ঠান আছে যারা এই অনেক সিস্টেমের সাথে জড়িত, যেমন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, আবহাওয়া অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ড, তাদের সাথে কিন্তু আমরা মানে বিভিন্ন সমন্বয় করে আমরা কিন্তু বিভিন্ন ধরনের ওয়ার্নিং, যে কখন কোন ধরনের সমস্যা হতে পারে সেই সমস্যাগুলো কিন্তু বিভিন্ন প্রচার মাধ্যমে আমরা আমাদের নিজস্ব প্রচার মাধ্যম আছে, আমাদের যে বিভিন্ন ওয়েব বেস আছে এবং কৃষকের মোবাইল ফোনে সেগুলোর মাধ্যমে অ্যাপের মাধ্যমে কিন্তু কৃষকের দূর করে আমরা সেই বিষয়গুলো পৌঁছাতে। দারুণ বলেছেন। আপনার কথা থেকে যদি একটু আমি নিয়ে বলতে চাই, আপনি বলছিলেন তরুণ প্রজন্মকে আসলে কৃষির প্রতি আগ্রহ বাড়াতে হবে এবং তারা আসছে। যেমন আমরা জানি অনেকে এখন বিএসসি করছে বা পড়ালেখা করছে কৃষি নিয়ে, একটি বিরাট জনগোষ্ঠী, এবং বিভিন্ন ভার্সিটিতে এ নিয়ে পড়ালেখা করানো হচ্ছে। সেই ক্ষেত্রে তরুণ প্রজন্ম কিন্তু এখন আর আগের মতো করে যেভাবে কৃষকরা কাজ করছে সেভাবে কাজ করবে, তারা স্মার্ট কৃষি চায়। কিন্তু প্রযুক্তির দিক থেকে আমরা অনেকটাই পিছিয়ে আছি। সেই ক্ষেত্র থেকে তরুণ প্রজন্মকে আরও কৃষকের সাথে, মানে কৃষির সাথে উদ্যোক্তা তৈরির ক্ষেত্রে কি ভূমিকা রাখা যায় এবং কি পদক্ষেপ নিলে তরুণ প্রজন্ম আসলে কৃষির সাথে আরও বেশি সম্পৃক্ত হবে বলে মনে করছেন? অবশ্যই আপনাকে ধন্যবাদ। এই আমাদের যে কোনোভাবে তরুণ প্রজন্মকে আমাদের কৃষির যদি উন্নয়ন করতে চাই, স্মার্ট করতে চাই, রূপান্তর করতে চাই, খরপোশ কৃষির থেকে যদি বাণিজ্যিক কৃষি রূপান্তর করতে চাই, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আমাদের তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করতেই হবে। এছাড়া আমাদের বিকল্প নাই। ইতিমধ্যে আমাদের বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয় আছে, বেসরকারি বিশ্ববিদ্যালয় কৃষির ক্ষেত্রে কিন্তু তরুণকে শিক্ষা দিচ্ছে, তারা উৎসাহিত হচ্ছে। সুতরাং আমরা এই তরুণ প্রজন্মকে যদি আমাদের টেকনোলজিক্যাল যে আছে, বাংলাদেশের যে বিভিন্ন কৃষি মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থা আছে, তারা কিন্তু এই তরুণ প্রজন্মকে, বিশেষ করে 24 জুলাই বিপ্লবের কারণে কৃষি মন্ত্রণালয় থেকে কিন্তু তরুণ প্রজন্মকে কৃষি বিষয়ে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, তাদেরকে কিভাবে উদ্যোক্তা তৈরি করা যায়, সেই ক্ষেত্রে প্রয়োজনীয় সাপোর্ট, যে আমাদের যে বিভিন্ন প্রতিষ্ঠান আছে, কৃষি মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কিন্তু তাদের উদ্যোক্তা তৈরির কারণে বিভিন্ন ধরনের প্রযুক্তিগত দক্ষতা যেমন দেওয়া হচ্ছে, অনুরূপভাবে কিন্তু বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করা হচ্ছে। এর মাধ্যমে কিন্তু অনেক আমাদের যে তরুণ প্রজন্ম আছে, তারা কিন্তু কৃষির সাথে সম্পৃক্ত হতে আগ্রহী হচ্ছে, এবং অনেকেই কিন্তু উদ্যোক্ত হয়ে সে নিজেও লাভবান হচ্ছে, তার সামষ্টিকগত বা তার সামাজিকভাবে অবদান রাখতে পারছে বলে আমি মনে করি। ডিজিটাল কৃষি বা একজন কৃষককে আরও উদ্যমী করার জন্য
আমাদের আসলে কোন খাতটা একটু মনোযোগী দেওয়া প্রয়োজন? অনেক জাত উদ্ভাবন হচ্ছে এবং এতগুলো জনগোষ্ঠীর খাদ্য চাহিদা পূরণ মানে অবশ্যই আমরা ভালো দিকে আছি বলা যায়, কিন্তু কোন জায়গায় স্পেসিফিকলি আমরা যদি ফোকাস করি আমাদের কৃষির এই যে বর্তমান অবস্থা আরও উন্নতির দিকে যাবে বলে মনে করছেন? কোন জায়গায় ফোকাস করা প্রয়োজন আমাদের? এইখানে আমি মনে করি যে কৃষিক্ষেত্রে যে আমাদের যে বরাদ্দ আছে, সরকারি পর্যায়ে বরাদ্দ, আমাদের বরাদ্দটা, যেমন আমাদের গবেষণা ক্ষেত্রে কিন্তু বরাদ্দ খুবই অপ্রতুল। আচ্ছা, তা আমাদের ক্ষেত্রে যে বরাদ্দ বাড়ানো যেতে পারে, আমাদের যদি বরাদ্দ বাড়ানো যায় তাহলে কিন্তু নতুন নতুন গবেষণা করবে। তারপরে বিভিন্ন ধরনের ল্যাবরেটরি ফ্যাসিলিটি যে আছে, ল্যাবরেটরি যে উন্নয়ন আছে, আধুনিকায়ন করা যায়, এরকম বিভিন্ন ধরনের প্রযুক্তিগত আমাদের যে ডিজিটালাইজ যে সেবাগুলো আছে সেগুলোও যদি আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানে আরও জোরদার করা, অবশ্যই দিনে দিনে জোরদার হচ্ছে, কোনো সন্দেহ নেই। আমাদের রিসোর্সের সীমাবদ্ধতা আছে, সেই সীমাবদ্ধতা নিয়েই আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই ক্ষেত্রে যদি আরও আমাদের সহায়তা বাড়ানো যায় তাহলে কিন্তু আমাদের একদিকে তরুণ প্রজন্ম যেরকম এর সাথে সম্পৃক্ত হবে, আমরা আমাদের যে কৃষিটাকে আরও ডিজিটালাইজ করতে পারবো। সেবা যখনই ডিজিটালাইজ করতে পারবো আমরা কিন্তু কৃষকের ঘরে মানে দোরগোড়ায় আমরা সেবাটা পৌঁছাতে পারবো অতি সহজেই। কৃষকটা সেই সেবাটা পাবে এবং সেবা যত সহজ হবে তার জন্য সেটা প্রয়োগ বাস্তবায়ন সোজা হবে, এবং বাস্তবায়ন সোজা হলে তার যে আউটকাম, যে ফলাফলও ভালো হবে, এবং সেক্ষেত্রে আমরা সার্বিকভাবে, সমষ্টিগত, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে এবং আমরা লাভবান হবে বলে আমি ব্যক্তিগতভাবে আশাবাদ, এবং সেটা হবে বলে আমি আশাবাদ ব্যক্ত করি আর কি। অবশ্যই সামনের দিনগুলো আমাদের আরো সুন্দর হবে এবং দুর্যোগ মোকাবেলা করে স্মার্ট কৃষির দিকে আমরা এগিয়ে যাব এবং তরুণ প্রজন্ম এর সাথে আরো সম্পৃক্ত হবে, উদ্যোক্তা হবে। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান আলোচনার জন্য। অনেক কিছু আসলে জানতে পেরেছি এবং তরুণ প্রজন্ম আশা করি আপনার কথা শুনে আগ্রহী হবে, কৃষির সাথে যুক্ত হবে। অসংখ্য ধন্যবাদ আপনার আমাদের আয়োজনে যুক্ত হওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছেন কাজী এন্ড কাজী টি প্রেজেন্স হ্যাপেনিং পয়েন্ট। এই ছিল আজকের আলোচনায় সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।